সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি দুলাল স্যার বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে যেটা বিস্তারিত আমরা আজকে যেটা সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ, যার বাংলা অর্থ হচ্ছে উক্তি। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, বিকজ এটা হচ্ছে আমাদের আমাদের একাডেমিক ব্যাচ। আমরা যদি ক্লাস অষ্টম শ্রেণী হিসাব করি, নবম শ্রেণী হিসাব করি, দশম, এটা আমরা এসএসসির ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং এইচএসসির ক্ষেত্রে এবং আমাদের ভার্সিটি যে কোচিংয়ের ক্ষেত্রে যে প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে ন্যারেশন থেকে, এটার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। সো একটু মনোযোগ সহকারে, যদিও ভিডিওটা অনেক লং হবে, তো একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ন্যারেশন বা স্পিচ এর শব্দের অর্থ হচ্ছে উক্তি। আমরা জানি যে বক্তার উক্তিকে ইংরেজিতে ন্যারেশন বলে। এই বক্তার উক্তিকে যদি আমরা হিন্দিতে বলি, উর্দুতে বলি, ফ্রান্সের ভাষায় বলি, যে কোনো ভাষায় যদি আমরা বলি উইদাউট ইংলিশ, তাহলে সেটাকে আমরা কখনো ন্যারেশন বলবো না। ওই ভাষাগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সফার করব বা ইংরেজিতে বলবো, সেটাকে আমরা ন্যারেশন বলবো। এই ন্যারেশন ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা। যদি আমরা ক্লাসিফিকেশন যদি হিসাব করি, ক্লাসিফিকেশন ন্যারেশন হচ্ছে দুইটা। একটাকে আমরা হিসাব করতে পারি ডিরেক্ট ন্যারেশন, আর দুই নাম্বারটাকে হিসাব করতে পারি ইনডিরেক্ট ন্যারেশন। এখন প্রশ্ন হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট এর বাংলাটা যদি আমরা জানি, ডিরেক্টের বাংলাটা হচ্ছে আমরা জানি প্রত্যক্ষ, আর ইনডিরেক্ট শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ। এখন যদি আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্টের সংজ্ঞাটা যদি জানতে চাই, ডিরেক্ট ন্যারেশনের এর সংজ্ঞাটা আমরা ডেফিনেশনটা বলতে পারি যে কোনো বক্তা যখন বা কোনো স্পিকার যখন কোনো কাজ করবে অর্থাৎ সরাসরি করবে, ডিরেক্ট সরাসরি কাজ করবে, সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। আর কোনো স্পিকার, কোনো বক্তা যখন নিজের কাজ নিজে না করে অন্যের দ্বারাই করাবে, অর্থাৎ সেটাকে গোপনীয়ভাবে হিসাবটা করা হবে, সেটাকে বলবো আমরা ডিরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে চিনব। তো একটা যদি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি আমরা, যে হি সেড টু মি, সে আমাকে বলল যে আই এম গোয়িং টু ঢাকা। তো এইটা যদি আমরা সেন্টেন্সটা যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে হি সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্স থেকে আমরা কিভাবে বুঝবো বা ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে চিনবো। সহজভাবে একটা মনে রাখতে পারবো আমরা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইনভার্টেড কমা থাকে, কি থাকবে, ইনভার্টেড কমা যদি থাকে, তাহলে সেটা বুঝবো ডিরেক্ট ন্যারেশন। আর যদি ইনভার্টেড কমা যদি না থাকে, তাহলে সেটা বুঝবো আমরা ইনডিরেক্ট ন্যারেশন। মনে রাখতে হবে এই ইনভার্টেড কমার আরেক নাম হচ্ছে কোটেশন মার্ক। তাহলে আমরা ইনভার্টেড কমা থাকলে বুঝবো ডিরেক্ট, ইনভার্টেড কমা না থাকলে ইনডিরেক্ট ন্যারেশন। তবে এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখা ভালো, যে প্রত্যেকটা ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা করে আমাদের নাম আছে। যেমন আমরা যদি প্রথমটাকে যদি হিসাব করি, তাহলে প্রথমে যেটা নাম থাকবে এটার নাম হচ্ছে স্পিকার, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমার আগে যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে রিপোর্টিং অবজেক্ট। এবার ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অথবা যেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা সহজ করে যদি আরেকবার দেখানোর চেষ্টা করি, যে হি সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা, এই সেন্টেন্সটার ইনভার্টেড কমা থাকলে ডিরেক্ট, ইনভার্টেড কমা না থাকলে বা কোটেশন মার্ক না থাকলে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের যদি আমরা এই সেন্টেন্সের যদি প্রত্যেকটা অংশের নাম যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমটার নাম হবে স্পিকার, পরেরটার নাম হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কমার আগে যে অংশটার নাম থাকবে এটা হচ্ছে রিপোর্টিং অবজেক্ট, এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে এটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অথবা রিপোর্টেড স্পিচ। এই গেল এটা। এখন এই ন্যারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হচ্ছে, যে আলোচনাটা না করলে আমরা বুঝতে পারবো না, আমরা করতে পারবো না ন্যারেশন। সো যে বিষয়টা আমরা এই ন্যারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে
যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে টেন্স। এখন এই টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব এইখানটায়। সো টেন্সের সম্পর্কে আপনার ন্যারেশন করতে গেলে টেন্স সম্পর্কে খুব গুরুত্বপূর্ণভাবে, খুব সুন্দরভাবে আপনাকে টেন্স সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। যদি আমি ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাই বা ন্যারেশন করতে যাই, তাহলে আমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। সো টেন্স নিয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারেন। সো এই টেন্সের মধ্যে আমরা জানি টেন্স হচ্ছে তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স হচ্ছে 4টা করে, মোটার উপর হচ্ছে 12টা টেন্স। এই 12টা টেন্সের আমরা ন্যারেশনের ক্ষেত্রে কিভাবে আলোচনা করতে পারি। তো আমরা প্রথমে যদি দেখি যে এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, এখানে হচ্ছে আমাদের পাস্ট টেন্স, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। সো আমরা জানি প্রেজেন্ট টেন্স হচ্ছে 4টা, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেরকম যদি আমরা যদি পাস্টে যাই, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার টেন্সের আমরা শুধুমাত্র আমরা এটা ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফিউচার টেন্সের এই ফিউচার টেন্সের শুধুমাত্র আমরা পরিবর্তন করব শ্যাল আর উইল। সো এটা নিয়ে আমরা পরে আসতেছি। সো এখান থেকে আমরা যে বিষয়টা দেখব এখন, কিভাবে আমরা পরিবর্তন করব এই বিষয়টা নিয়ে আমরা জানব। সবসময় আমরা মনে রাখবো ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ওইটাকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করতে যাব তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ আমরা সচরাচর আমরা বলতে পারি যে এটাকে সবসময় গলার চেন অথবা সাইকেলের চেন যে আছে ওই চেনটার সাথে একটা যে পট লাগানো থাকে সেটা আমরা এক্সাম্পল এটাকে বলতে পারি। অর্থাৎ সেটাকে একটার সাথে একটা বন্ধন যেটা যে বিষয় আছে। অর্থাৎ আমরা যদি আমরা আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। অর্থাৎ সহজভাবে এটা মনে রাখবো যে ইনডেফিনিট ইনডেফিনিট, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ শুধু আমরা জায়গাটাকে পরিবর্তন করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্টের জায়গাটা আমরা পাস্ট করব, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের জায়গাটা শুধু পাস্ট শব্দটা ইউজ করব। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা ইনডেফিনিট কোনো পরিবর্তন করব না। বোঝার চেষ্টা করুন, ইনডেফিনিট কোনো পরিবর্তন করব না। শুধু যখন আমি প্রেজেন্ট শব্দটা বলবো, প্রেজেন্টের জায়গাটা আমি পাস্ট বলবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট হবে। ঠিক অপরদিকে আমরা যদি এই পাস্ট টেন্সের যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে পাস্ট টেন্সের শুধুমাত্র এরা প্রেজেন্টের দিকে অথবা ফিউচারের দিকে কোনো পরিবর্তন হবে না। এই পাস্ট টেন্স নিজেদের মধ্যে সংগঠিত হবে। অর্থাৎ আমরা সবসময় এই যখন আমরা পাস্ট টেন্স হবে তখন তারপরে যে টেন্সটা থাকবে এই টেন্সটা লাভ দিয়ে পরের টেন্সটা যাবে। যে প্রথমে প্রেজেন্ট পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সটা তারপরে যে টেন্সটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বাদ। আমরা সব একটা যদি মনে রাখার কৌশল টেকনিক অবলম্বন করি, ধরেন যে আপনি এ পাশ দিয়ে হাঁটে যাচ্ছেন, সামনে এখানে একটা কোনো ছোটোখাটো নর্দমা বা ড্রেনের মতো দেখেন যে যেখানে পারাপার হওয়ার জন্য কোনো তক্তা ব্রিজ কোনো কিছু নাই। সো এখানে তো আমরা পা দিতে পারি না, এই জন্য আমরা এখানে কি দিব, লাফ দিয়ে সামনের দিকে যাব। তাহলে যে টেন্সটা আপনি দিয়ে যাচ্ছেন এই টেন্সটা তারপরে যে টেন্সটা থাকবে ওই টেন্সটাকে আপনি নর্দমার মতো মনে করতে পারেন, ওইটাকে লাফ দিয়ে তারপরের টেন্সটাতে যাবেন। তার মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আপনি পাস্ট পারফেক্টে যাবেন, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবেন। আর এখন আসেন পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে দুইটা টেন্স আছে এই দুইটা টেন্সের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন ন্যারেশন করতে যাব তখন সাধারণত কয়টা টেন্সের পরিবর্তন হবে না, তখন মনে রাখতে হবে দুইটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এবার পরেরটা যেটা আমরা যাব ফিউচার। ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে এই যে একটু লক্ষ্য করেন, যদি সেল থাকে তাহলে আমরা এখানে শুড করব, আর যদি উইল থাকে তাহলে আমরা উড করব। তাহলে আমরা যদি আরেকবার সুন্দর করে বলার চেষ্টা করি টেন্সের কিভাবে পরিবর্তন করব, আমরা শুধু বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট হবে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো পরিবর্তন করবেন। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যে টেন্সটা আপনি ধরবেন, যে টেন্সটা আপনার থাকবে ডিরেক্টে, তারপরে যে টেন্সটা থাকবে ওই টেন্সটা আপনি লাভ দিয়ে তারপরে টেন্সটাতে যাবেন। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্টকে ধরবেন, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ধরবেন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। এদিকে যদি আমরা ফিউচারে আরেকবার বলার চেষ্টা করি তাহলে ফিউচার টেন্সের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র শ্যাল থাকলে শুড করবেন, উইল থাকলে উড করবেন। এই ন্যারেশনের আজকের এই পর্যন্তই আলোচনা। ধন্যবাদ। আগামী পর্বের আবারও আপনাদেরকে স্বাগত। পর্বে যেটা আলোচনা করছিলাম ন্যারেশন বাই স্পিচ, এই ন্যারেশন বাই স্পিচের আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা জানি যে ন্যারেশন বাই স্পিচে সাধারণত আমাদের 5টা সেন্টেন্সের কাজ হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্সের মধ্যে আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে এই ন্যারেশন বাই স্পিচে কাজে লাগে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা আমরা করব। সো এই ন্যারেশন স্পিচের মধ্যে প্রথম আমরা যে জিনিসটা মনে রাখবো, যদি আমরা প্রথমে একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, ধরি হি সেড টু মি, সে আমাকে বলল যে ফাইন, আমি ভালো আছি। এটাকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করব, তবে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ন্যারেশন করতে গেলে ধাপে ধাপে করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। যদি আমরা 6 and 7s ভাবে করি এলোমেলো যদি করি 6 and 7s, তাহলে সেটা কিন্তু আমাদের সম্ভব না। তাহলে ন্যারেশন করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা স্পিকারে কাজ করব, রিপোর্টিং ভাবে কাজ করব, রিপোর্টিং অবজেক্ট, ইনভার্টেড কমা, সাবজেক্ট, তারপরে হচ্ছে টেন্সের কাজ। তাহলে মনে রাখতে হবে প্রথমে স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট, ইনভার্টেড কমা, সাবজেক্ট, তারপর হচ্ছে টেন্সের কাজ করব। এবং সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন হবে না, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে স্পিকার পরিবর্তন হবে না। তারপর রিপোর্টিং ভাবের অর্থানুসারে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সে থাকে তাহলে আমাকে টেল করতে হবে, আর যদি সেট থাকে তাহলে আমাদেরকে টোল করতে হবে। এই দুটো জিনিস কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম যে কোনো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাবের অর্থানুসারে টেল বা টোল্ড করব। প্রশ্ন হচ্ছে টেল কখন বসাবো, টোল্ড কখন বসাবো? সে থাকলে টেল আর সেট থাকলে টোল্ড। তাহলে প্রথমে আমরা স্পিকার করলাম, আমরা দেখতেছি রিপোর্টিং ভাবটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমরা এখানে টোল্ড করব, টু উঠা দিবে মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট। এখানে সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সব সেন্টেন্সের ক্ষেত্রে টু যদি থাকে টুটা সবসময় উঠে যাবে। এখানে এরপরে যেটা কাজ করবো ইনভার্টেড কমা উঠে গিয়ে, এরপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, জানার বিষয়টা হচ্ছে আমরা কিভাবে পার্সনগুলো পরিবর্তন করতে পারি। মনে রাখতে হবে ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে ধরবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং অবজেক্ট, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলতেছি, ফার্স্ট পার্সন সবসময় স্পিকারকে ধরবে, সেকেন্ড পার্সন সবসময় রিপোর্টিং অবজেক্টকে ধরবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সো এই ফার্স্ট পার্সন সবসময় ফ্লো করবে কাকে? স্পিকারকে। তাহলে স্পিকারটা কে গেল? হি আমরা জানি থার্ড পার্সন নাম্বার। সো থার্ড পার্সন সিঙ্গুলার হোক বা অথবা প্লুরাল, এক বচন বা বহু বচন, যে ক্ষেত্রে হোক আমরা ওটা কোনো পরিবর্তন করব না। সো এখানে আমরা স্পিকার বসালাম, এইবার আমরা কাজ করব হচ্ছে টেন্সের কাজ। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরের টেন্সগুলো আমরা আলোচনা করছিলাম।
সো এখানে দেখবো যেটা পাস্ট আমরা প্রথমে ফ্লো করতে হবে যে এটা কোন টেন্সে আছে। আই এম ফাইন সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্সে যাবে। সো পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে ওয়াজ আর ওয়্যার, তাহলে হি এর পরে বসবে ওয়াজ, হি ওয়াজ, তারপর হচ্ছে বাকি অংশ আমরা সুন্দর করে এখানে বসাবো। তবে এখানে মনে রাখতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পর টেন্সের ভিতরে যদি কোনো ডিরেক্ট থেকে ইনডিরেক্টের কোনো ওয়ার্ড থাকে, যেমন নাও, টুডে, কাম, মাস্ট, এগুলো আরও অনেকগুলো শব্দ থাকতে পারে, এই শব্দগুলো থাকলে সেগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। আজকের যে টপিকটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তো এই বিষয়টা তাহলে আমরা কি দেখলাম, যদি রিপোর্টিং ভার্ব থাকে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অর্থানুসারে টেল বা টোল্ড করব, টু থাকলে উঠে যায়, ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট করব, তারপর হচ্ছে টেন্সের কাজ। মনে রাখতে হবে ইনভার্টেড কমা ড্যাট বসা দেওয়ার পরে আমাদেরকে সাবজেক্টের কাজ করতে হবে। সাবজেক্টটা আমি আবারও বলতেছি, যদি ফার্স্ট পারসন হয় তাহলে অবশ্যই স্পিকারকে ধরবো, স্পিকার। যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং অবজেক্টকে ধরবো, যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এবার আমরা যেটা দেখব, এবার যদি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে মনে রাখতে হবে ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট ফর্ম হলে টেন্সের পরিবর্তন হবে না, এখন প্রশ্ন হচ্ছে এই যে টেন্সের পরিবর্তন হবে না, এটা কি শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে না বাকি সব সেন্টেন্সের ক্ষেত্রে? মনে রাখতে হবে এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে। যদি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না, এটা সব সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সব সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন ডিরেক্ট ন্যারেশনে, যেমন ধরো আমি যদি দিই রুমি সেস, আমরা দিলাম যে এখানে আই দিলাম যে আই উইল ডু ইট। এটাকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে করতে যাব, আমরা জানি যে স্পিকারের কোনো পরিবর্তন হবে না, স্পিকারে দিয়ে দিলাম। এখন লক্ষ্য করতেছি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, রিপোর্টিং অবজেক্ট নাই, তাহলে রিপোর্টিং অবজেক্ট যেহেতু নাই তাহলে রিপোর্টিং ভার্বটার কোনো পরিবর্তন হবে না, তাহলে সে আমি বসা দিব। সে বসা দেওয়ার পরে ইনভার্টেড কমা উঠে কি বসা দিব, ড্যাট বসাবো। ড্যাট বসা দেওয়ার পরে এবার আগের মতো আমরা মনে রাখতে হবে টেন্স পরিবর্তন করব না, কিন্তু ওর ভিতরে যে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ক্যাস থাকবে এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি আবারও বলতেছি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকলে টেন্সের পরিবর্তন হবে না ঠিক, কিন্তু ওর ভিতরে যে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ আছে এগুলো কোনো পরিবর্তন করা যায়, এগুলো পরিবর্তন করতে হবে। তাহলে আই ফ্লো করলো কাকে, আই ফার্স্ট পারসন ফ্লো করবে রুমিকে, রুমি হলো হচ্ছে এই রুমির প্রনাউন হচ্ছে সি। তাহলে এবার হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে সাধারণত কোন টেন্সটা আছে এটা আমাদেরকে ফ্লো করতে হবে। তাহলে এই টেন্সটা লক্ষ্য করতেছি যে ফিউচার ইনডেফিনিট। তা আমরা সচরাচর জানি ফিউচার ইনডেফিনিট টেন্সের শ্যাল থাকলে হচ্ছে শুড, উইল থাকলে উড। তাহলে যেহেতু এখানে আমাদের টেন্সের পরিবর্তন আমরা করতেছি না, সেহেতু আমরা এই যে টেন্সটা থাকবে ওই টেন্সের যে অক্সিলারি ভার্ব, ওই অক্সিলারি ভার্ব এখানে পারসন সাবজেক্ট বা পারসন অনুযায়ী বসে যাবে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব মাত্র দুইটা, শাল আর উইল। তাহলে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে উইল ব্যবহার করব। উই উইল বাকি অংশ সুন্দর করে বসা দিব। তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করতেছি যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে বা থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেটা সব সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে সুন্দর করে এটা মনে রাখতে হবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আরেকটা বিষয় আছে ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্ব রিপোর্টিং অবজেক্ট না থাকলে রিপোর্টিং অবজেক্ট না থাকলে
রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি দেখলাম, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং অবজেক্ট যদি না থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো আমরা যদি বলি যে ফাদার সেড, বাবা বলল যে আই এম গোয়িং টু মার্কেট, এটাকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে করতে চাই তাহলে আমরা প্রথমে জানি যে স্পিকার বসবে, স্পিকার হচ্ছে ফাদার বসা দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব, আমরা লক্ষ্য করব যে এটা যখন আমরা রিপোর্টিং ভাবটা কাজ করব তখন আমরা লক্ষ্য করব যে ইনভার্টেড কমার ভিতরে যে এটা কোন সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অন্য কোনো সেন্টেন্স। যখন আমরা দেখব যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার সত্ত্বেও এখানে রিপোর্টিং ভার্ব নেই, তাহলে আমরা রিপোর্টিং অবজেক্ট নেই, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন আমি করব না। আমরা যদি সহজভাবে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং অবজেক্ট না থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, বাকি সব সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং অবজেক্ট থাকুক আর না থাকুক রিপোর্টিং ভার্বের পরিবর্তন আপনারা করবেন। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের কখনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা রেখে দিলাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি সুন্দর করে আমরা কি বসা দিব, ড্যাট। এবার নিয়ম অনুসারে আসি, এই হলো ফার্স্ট পারসন, ফ্লো করবে স্পিকারকে ফাদারের জন্য হি। এবার টেন্স অনুযায়ী পরিবর্তন করব, সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে করব পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তাহলে এই আমরা সচরাচর হচ্ছে তাহলে ন্যারেশনের ক্ষেত্রে 5টা সেন্টেন্সের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বা করতেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় প্লিজ কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আমরা আগামী পর্বের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আরেকটি ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি দুলাল স্যার, বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যেটা বললাম, যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগের পর্বে আমরা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা মনে রাখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভাবের অর্থানুসারে বেশ কয়েকটা বসে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যেটা আলোচনা করব, ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে আমরা লক্ষ্য করব আদেশ এবং উপদেশ। তবে এখানে আদেশ উপদেশ ছাড়াও আমাদের অনুরোধ বোঝাবে এবং নিষেধও বোঝাবে। তবে ওইটা আমরা আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আদেশ এবং উপদেশ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ শব্দটাকে যদি হিসাব করি তাহলে আমরা এখানে অর্ডার শব্দটা বসাবো আর উপদেশ হলে অ্যাডভাইস বসাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আগে একটা এক্সাম্পল যদি ফ্লো করতে চাই, এক্সাম্পল। সো প্রথমে যদি আমরা বলি দ্য টিচার said to me move on, ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে করব। এখন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করতেছি যে দ্য টিচার সেড টু মি মুভ অন। এখন আমরা সচরাচর মনে রাখবো সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে প্রথমে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে একটা স্পিকার বসবে। এখানকার স্পিকারটা হচ্ছে দ্য টিচার বসাবো। বসা দেওয়ার পরে এবার দেখবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। সবসময় মনে রাখবো রিপোর্টিং ভার্বের যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা দুইটা জিনিস ফলো করবো, একটা আদেশ, একটা হচ্ছে উপদেশ। আদেশ এবং উপদেশ, যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার বসাবো, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বসাবো। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রামার বিজ্ঞানগুলো বলে যদি আদেশ এবং উপদেশ কেউ যদি কোনোটা বুঝতে না পারো তাহলে এখানে অল্টারনেটিভ বিকল্প পদ্ধতি হিসাবে টেল বা টোল্ড বা আক্স করা যায়।
তবে এখানে সবচেয়ে বেশি ভালো হবে সেন্টেন্সটা বুঝে, আদেশ না উপদেশ দুইটার মধ্যে একটা বুঝে সেটাকে আমাদের অর্ডার এবং অ্যাডভাইস বসাইলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা এখানে বোঝাচ্ছি সেন্টেন্সটা এক্সাম্পলটা যে এখানে মুভ অন নড়াচড়া করো, বা যেতে বলতেছে, নড়াচড়া করতে বলতেছে, তাহলে আমরা সবসময় এখানে কি বসাবো? এখন আমরা এটা দ্য টিচার সেড টু মি মুভ অন, তাহলে আদেশ না উপদেশ? তাহলে আমরা মুভ অন বলতে কি বোঝাচ্ছে? নড়াচড়া করা বোঝাচ্ছে, তার মানে তোমাকে আদেশ করা বোঝাচ্ছে, তার মানে আমরা এখানে কি বসাবো? অর্ডার। তাহলে এখানে ইডি যুক্ত করে দিব। আমরা সচরাচর জানি এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, এই জন্য আমাদের এখানে পাস্ট ফর্ম কাজ করতে হবে। এবার আসি, টু সবসময় উঠে যাবে, রিপোর্টিং অবজেক্ট মি বসাবো, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এইভাবে সহজ করে মনে রাখা যায় যে রিপোর্টিং অবজেক্ট টু উঠে যাবে, রিপোর্টিং অবজেক্টের ক্ষেত্রে টু যেটার সাথে টু উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে আবার টু বসে যাবে। টু বসা দেওয়ার পরে এই যে ডিরেক্ট ন্যারেশনের ভিতরে যে কোটেশন মার্কের ভিতরে যে সেন্টেন্সের অংশটা আছে এটা আমরা পুরোটা এটা বসায় দিব, এটার কোনো পরিবর্তন করব না। তার মানে এখানে কোনো টেন্সের কোনো পরিবর্তন আসবে না, সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু ভিতরে যদি কোনো সাবজেক্ট অবজেক্ট পজেসিভ থাকে তাহলে এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভাবে রক্ষানুসারে সবসময় আমরা মনে রাখবো আদেশ এবং উপদেশ, অর্ডার এবং অ্যাডভাইস। টু সবসময় উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো, তারপর বাকিটা বসা দিব। তবে মনে রাখতে হবে ভিতরে যদি সাবজেক্ট অবজেক্ট পজেসিভ থাকে তাহলে সেটা পরিবর্তন করব। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব অনুরোধ, যদি আমরা অনুরোধ কথায় ব্যবহার করা হয়, অনুরোধ যদি বুঝায় তাহলে আমরা এখানে রিকোয়েস্ট বসাবো আমরা। এখন রিকোয়েস্ট আমি কি করব? মনে রাখতে হবে যদি কাইন্ডলি অথবা প্লিজ শব্দটা থাকে, কাইন্ডলি অথবা প্লিজ কোনো ডিরেক্ট ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে সেটা আমরা অবশ্যই রিকোয়েস্ট বসাবো। তবে এখানে একটা তথ্য জেনে রাখা ভালো, কিছু কিছু সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইন্ট্রান্সিটিভ যদি কোনো সেন্টেন্স থাকে, আমরা সাধারণত ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো বুঝায় যে সেন্টেন্সগুলো অনুরোধ করা বোঝায়, ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্লিজ অথবা কাইন্ডলি এই দুইটার মধ্যে একটাও থাকবে না। সো ইন্ট্রান্সিটিভ ভার্বেরগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা রিকোয়েস্ট বসাতে পারি। তবে সচরাচর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি দ্বারাও শুরু হয়। যদি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয় তাহলে আমরা এখানে সবসময় রিকোয়েস্ট করার চেষ্টা করব। এখন আমরা দেখি একটা যদি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা লক্ষ্য করি যে হি সেড, সে আমাকে বলল যে প্লিজ প্লিজ হেল্প মি। এটাকে একটা যদি আমরা এক্সাম্পল ধরি, হি সেড, সে বলল প্লিজ হেল্প মি, তাহলে আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন নাই। এটা আমরা লক্ষ্য করব প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে অবশ্যই আমরা রিকোয়েস্ট বসাবো। এই যে রিকোয়েস্ট শব্দটা বসা দিলাম, যেহেতু পাস্ট ফর্ম ইডি যুক্ত করে দিব, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো, তারপরে ভার্ব বসাই দিব, যে অংশটা থাকবে ভার্বটা ওটা বসা দিব। বসা দেওয়ার পরে ওইখানে আমি একটু আগে বললাম যদি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ থাকে তাহলে পরিবর্তন করব, না থাকলে পরিবর্তন করার দরকার নাই। তাহলে মি আমরা দেখতেছি ফার্স্ট পারসন ফ্লো করবে স্পিকারকে হি, এখন মি আছে অবজেক্ট, তাহলে হি এর অবজেক্ট হলো হিম। এই হলো আমাদের প্লিজ অথবা কাইন্ডলি যদি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা রিকোয়েস্ট করব। এবার আমরা যেটা লক্ষ্য করতে যাচ্ছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নিষেধ করা বোঝায়, নিষেধ বুঝাইলে আমরা ফরবিড অথবা ফরবেড বসাবো। মনে রাখতে হবে এখানে ফরবিড বা ফরবেড দুইটা শব্দ দুইটা দিলাম এই কারণে, কারণ একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে নিষেধ বুঝালে আমরা ফরবিড অথবা ফরবেড বসাবো। কখন ফরবিড কখন ফরবেড? আমি বললাম যদি প্রেজেন্ট ফর্ম থাকে রিপোর্টিং ভার্বটা সে, তাহলে আমি বসাবো ফরবিড, আর যদি আমার পাস্ট ফর্ম সেড থাকে তাহলে আমি বসাবো ফরবেড। একটা এক্সাম্পল আমরা ফ্লো করি। সো একটা এক্সাম্পল যদি আমরা যদি দেওয়ার চেষ্টা করি, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফরবিড বা ফরবেড নিষেধটা আমি কিভাবে বুঝবো যে এটা নিষেধ করা বোঝাবে? মনে রাখতে হবে সবসময় এখানে ডন্ট দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনটি যদি
ডন দ্বারা শুরু হয় তাহলে সবসময় মনে রাখতে হবে এটাকে নিষেধ করা বোঝায়। এক্সাম্পল আমরা যদি দিই রবিন সেড, রবিন বলল ডন ট্রাই, চেষ্টা করিও না। এটাকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে দেওয়ার চেষ্টা করি, আমরা জানি স্পিকার বসে যাবে রবিন, রবিন বসা দেওয়ার পরে এখন আমাকে লক্ষ্য করতে হবে এই যে ডনটা, তাহলে ডন শব্দটা আছে, তাহলে আমি ফরবিট বা ফরবেট বসাইতে পারি, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই রিপোর্টিং ভাবটা আমার কোন ফর্মে আছে। আমরা লক্ষ্য করতেছি রিপোর্টিং ভাবটা পাস্ট ফর্ম, তাহলে আমাদেরকে পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে ফরবেট। এই ফরবেট বসা দেওয়ার পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি টু বসাবো, টু বসা দেওয়ার পরে এই যে ডন দিয়ে আমি শুরু করলাম, ডনটা উঠে যাবে, ডনটের কোনো কাজ হবে না। তারপর ডনটের পরে যে অংশটা আছে এই অংশটা বসাই দিব। এখন এই যে পদ্ধতিতে ফরবিট বা ফরবেট দিয়ে করলাম, এটাও দিয়েও করা যাবে। এখন আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতি দিয়েও আমি ফরবিট বা ফরবেট ছাড়াও করতে পারি। যেমন ধরেন আমরা আরেকটা পদ্ধতি যদি রবিন এখানে যদি আমাকে বোঝানো হয় যে ওই যে বললাম যে আদেশ বা উপদেশ যদি আমি বুঝতে না পারি তাহলে টেল বা টোল্ড, আস্ক বা আস্কড যে কোনো একটা বসানো যাবে। তাহলে রবিন টোল্ডের পরে এখানে আমি টু বসাবো, ইনভার্টেড কমা টু, কিন্তু টু এর আগে আমি এখানে নট বসা দিব। কারণ প্রশ্ন করতে পারেন যে এখানে আমি নটটা কেন, টু এর আগে নট কেন বসাবো? এই টু এর আগে নটটা বসাবো এই কারণে, কারণ ডনটা বোঝাচ্ছে আমাদের নাবোধক, তার মানে হচ্ছে নিষেধ করা। আমি যেহেতু এখানে ফরবিট বা ফরবেট কোনোটাই ব্যবহার করিনি, এজন্য আমাকে নিষেধ করা বোঝানোর জন্য নট ব্যবহার করা হচ্ছে। এজন্য টু বসাবো আগে, ইনভার্টেড কমা আগে টু, তার আগে নট বসা দেওয়ার পরে এবার বাকি যে অংশটা আছে সুন্দর করে বসা দেব। তাহলে আমরা কি বুঝলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিট বা ফরবেট দিয়ে করতে পারি, অথবা এই যে নিচের যে আমি নিয়মটা করে দিলাম এই নিয়মটা দিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা আমরা দেখলাম যে ভার্ব দ্বারা শুরু হলে, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা কিভাবে করব, অনুরোধ বুঝালে আমরা কিভাবে করব, এবং নিষেধ বুঝালে কিভাবে করব। আজকের এই আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে বড় একটা অংশ, আজকে এই অংশটুকু আলোচনা করলাম। বাকি যে অংশটুকু থাকবে এই অংশটুকু আগামীকালকে আপনাদের সাথে আমার দেখা হবে। এ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা গত পর্বে ইম্পারেটিভ সেন্টেন্সে আলোচনা করছিলাম ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয়, এবং ডন দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কিভাবে করতে হয়। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্বে যেটা আজকে আমরা আলোচনা করব লেটাস, অর্থাৎ যদি ডিরেক্ট ন্যারেশনে আমরা যদি একটা एग्जांपल দিই, ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের লেটাস থাকে, আমরা সব সময় দেখব ডিরেক্ট ন্যারেশনে একটা লেটাস দেখব, একটা লেট প্লাস পার্সোনাল অবজেক্ট। যদি লেটাস দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয়, একটা যদি আমরা एग्जांपल নেওয়ার চেষ্টা করি, যেমন he said to the boy, he said to the boy let us go out। এই সেন্টেন্সটাকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করি, আমরা সচরাচর জানি যে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে প্রথমত আমাদেরকে আলোচনা করতে হবে যে স্পিকার আছে কিনা। সো স্পিকারটা প্রথমে ফ্লো করে দিই, আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন হবে না। বসা দেওয়ার পরে এবার আমরা লক্ষ্য করব যে রিপোর্টিং ভার্ব, আমরা সব সময় জানি রিপোর্টিং ভার্বের প্রত্যেকটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অর্থানুসারে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস দ্বারা যদি শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্বের অর্থানুসারে দুইটার কাজ করবে, একটা হচ্ছে সাজেস্ট আর একটা হচ্ছে প্রপোজ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাজেস্ট এবং প্রপোজ বসবে। এখন প্রশ্ন হচ্ছে সাজেস্ট আর প্রপোজ কখন বসবে? মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো প্রস্তাব বোঝায় তাহলে সেটাকে অবশ্যই আমরা প্রপোজ করব, আর যদি প্রস্তাব না বোঝায়, পরামর্শ বোঝায়, তাহলে সেটা অবশ্যই সাজেস্ট করব।
হি সেড টু দ্য বয়, সে বালকটাকে বলল লেট আস গো আউট, চলো বাইরে যাই। তার মানে এখানে বোঝাচ্ছে প্রস্তাব, যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে তাহলে আমরা এখানে প্রপোজ শব্দটা দিব। রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম, এইজন্য এটা আমরা পাস্ট ফর্ম করে দিব। টু উঠে যাবে, দা বয় রিপোর্টিং অবজেক্ট বসাই দিব। ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট করব। ইনভার্টেড কমা উঠে গিয়ে যখন ড্যাট করব, এরপরে আমরা নিয়ে আসবো সাবজেক্ট। মনে রাখতে হবে এখানে সাবজেক্টগুলা সচরাচর যে আমরা যেভাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনে হিসাব করি, ওই ধরনের সচরাচর আমরা হিসাব করব না। আমরা এখানে যে হিসাবটা করব সেটা হচ্ছে আমরা লক্ষ্য করব যদি সেন্টেন্সটা লেট আস হয় রিপোর্টিং অবজেক্ট আছে কি না। যদি রিপোর্টিং অবজেক্ট থাকে আমরা লক্ষ্য করব রিপোর্টিং অবজেক্ট, আমি সুন্দর করে লিখে দিচ্ছি, রিপোর্টিং অবজেক্ট যদি থাকে, রিপোর্টিং অবজেক্ট যদি থাকে তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই নিব এবং উই এর পরে অবশ্যই আমরা এখানে শুড ব্যবহার করব। আর যদি রিপোর্টিং অবজেক্ট আমরা লক্ষ্য করব রিপোর্টিং অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা এখানে দে প্লাস হচ্ছে শুড করব। তাহলে আমরা সব সময় মনে রাখবো রিপোর্টিং অবজেক্ট যেহেতু এখানে আছে তাহলে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব উই, উই এর পরে হচ্ছে শুড, শুডের পরে হচ্ছে বাকি অংশ গো আউট। মনে রাখতে হবে এখানে যে লেটার শব্দটা ছিল এই লেটার শব্দটা উঠে যাবে। তো আমি আবারও বলতেছি, যদি রিপোর্টিং অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট হিসাবে উই নিব, উই এর পরে অবশ্যই শুড নিব। আর রিপোর্টিং অবজেক্ট যদি না থাকে তাহলে অবশ্যই দে নিব এবং দের পরে শুড নিব। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা আলোচনা করব, ডিরেক্ট ন্যারেশনে যদি লেট প্লাস পার্সোনাল অবজেক্ট থাকে, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট, এই যে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট। এখন প্রশ্ন হতে পারে পার্সোনাল অবজেক্ট বলতে আমরা কি বুঝি? পার্সোনাল অবজেক্ট বলতে যেটা বুঝি, আই এর অবজেক্ট মি, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, দের অবজেক্ট দেন, উই এর অবজেক্ট আস, এইগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। এই পার্সোনাল অবজেক্টগুলোকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করতে পারি? তাহলে আমরা যদি বলি দ্য ম্যান সেড, দ্য ম্যান সেড, পরে বলতেছে লেট হিম হেল্প দ্য বয়। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে করে ফেলাই তাহলে প্রথমে আমরা মনে রাখতে হবে দ্য ম্যান আমরা বসা দিলাম, বসা দেওয়ার পর এখানে লেট প্লাস ভার্ব থাকলে টেল বা টোল্ড করতে হবে। কি করতে হবে? টেল বা টোল্ড। তাহলে এখানে আমরা সুন্দর করে টোল্ড করে দিব। যদি রিপোর্টিং অবজেক্ট টু থাকতো তাহলে সবসময় আমরা টু উঠাই দিতাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসাবো। এখন এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসলো, এই ড্যাটের পরে আমরা নিয়ে আসি সাবজেক্ট। এই সাবজেক্টটাকে সুন্দর করে আমাদেরকে এখন যেভাবে পরিবর্তন করতে হবে, লেটের পরে যে পার্সোনাল অবজেক্টটা থাকবে এই পার্সোনাল অবজেক্টটা আগে আমরা সাবজেক্টে পরিণত করব। যেমন এখানে হিম আছে, হিমের সাবজেক্ট হচ্ছে হি, আমরা জানি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য হি এর কোনো পরিবর্তন হবে না, এজন্য আমরা এখানে হি এর সাবজেক্ট আমরা হি দিয়ে দিব। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্বটা সে থাকে তাহলে আমাদেরকে মে ব্যবহার করতে হবে, আর যদি রিপোর্টিং ভার্বটা সেট থাকে তাহলে আমাদেরকে মাইট ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা সেট আছে তাহলে আমাদের কি করতে হবে? মাইট। মাইটের পরে হচ্ছে বাকি অংশ বসা দিব, হেল্প দ্য বয়। তাহলে এই আজকে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটাস এবং লেট প্লাস পার্সোনাল অবজেক্ট দ্বারা শুরু হলে কিভাবে করব। আজকে এই পর্যন্তই। আগামী পর্বের আমরা অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি দুলাল শর্মা বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের অবজেক্টিভ সেন্টেন্স। গত পর্বে আমরা এর আগেকার পর্বগুলোতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে যেটা আলোচনা করব, আমি আবারও বলতেছি, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আমরা এই বোর্ডে কিছু লেখা দেখতেছি, একটু আমরা ফলো করি। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে জানার চেষ্টা করব ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। অবজেক্টিভ সেন্টেন্সে সবসময় মনে রাখবো যে ডিরেক্ট ন্যারেশনে মে অথবা লং লিভ দ্বারা যদি শুরু হয়
তাহলে সেটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হবে। তাহলে মে এবং লং লিভ। তো একটা যদি এক্সাম্পল আমরা মনে রাখি, হি সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। তো এই সেন্টেন্সকে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্পিকার। আমি এর আগের বার অনেকবার বলছিলাম যে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার জন্য আমাদের প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপে নিতে হবে। অর্থাৎ প্রথমে স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট, ইনভার্টেড কমা, সাবজেক্ট, তারপর হচ্ছে টেন্সের কাজ। যদি এগুলো আমরা 6 and 7 ভাবে যাই, অর্থাৎ এলোমেলো ভাবে যাই, তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে পারবো না। তাহলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্পিকার নিতে হবে। স্পিকার নেওয়ার পর রিপোর্টিং ভাবে অর্থানুসারে আমরা মনে রাখবো সবসময় দুইটা। একটু লক্ষ্য করি, প্রে এবং উইশ, দুইটার মধ্যে একটা কাজ করব, কিন্তু এখানে একটু কিছু প্রশ্ন থেকে যায় যে প্রে কখন বসাবো আর উইশ কখন বসাবো। মনে রাখতে হবে যদি কোনো ডিরেক্ট ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের আল্লাহ এবং গড শব্দটা থেকে যায় তাহলে অবশ্যই সেটা আমরা প্রে বসাবো, আর যদি না থেকে যায় তাহলে আমরা উইশ বসাবো। আমি আবারও বলতেছি, ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডিরেক্ট ন্যারেশনে আল্লাহ এবং গড থেকে যায়, শব্দ দুইটা থাকে, তাহলে আমরা অবশ্যই প্রে বসাবো, কারণ আল্লাহ বা গডের কাছে আমরা প্রার্থনা করি, যার কারণে আমরা প্রে বসাবো। আর অন্য সেন্টেন্সের ক্ষেত্রে, অপটেটিভ সেন্টেন্সের অন্য ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় অবশ্যই আমরা উইশ বসাবো। সো আমরা ফ্লো করতেছি, প্রথমে স্পিকার বসাবো, রিপোর্টিং ভার্বের সাথে উইশ, যেহেতু পাস্ট ফর্ম তাহলে ইডি যুক্ত করব, টু সবসময় উঠে যায় মি, ইনভার্টেড কমা বেগের ক্ষেত্রে ড্যাট, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার ক্ষেত্রে ড্যাট বসাবো। মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভের ভার্ব দ্বারা শুরু হলে এই দুইখান অংশ বাদ দিয়ে বাকি যতগুলো থাকবে সবগুলোর ইনভার্টেড কমা উঠে গিয়ে সবসময় আমরা ড্যাট বসাবো। ড্যাট যখনই বসাইলাম তখন আমরা সাবজেক্টে কাজ করব। আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ফ্লো করবে রিপোর্টিং অবজেক্টকে, যেহেতু এটা অবজেক্ট এটা সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং অবজেক্ট সেকেন্ড পারসন, এটা সাবজেক্ট হিসেবে আছে, তা এটা হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে আছে। যেহেতু এটা সাবজেক্ট হিসেবে আছে তাহলে মিটাকে আমরা সাবজেক্ট হিসেবে করে নিব। আমরা জানি মি এর সাবজেক্ট হচ্ছে আই। তো আই বসাইলাম, আই বসা দেওয়ার পরে এরপরে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে, যেটা না করলে হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে আমরা ওই যে মে শব্দটা আছে, এই যে মে শব্দটা আছে, মে বসাইলে আমরা কি করব, আর লং লিভ থাকলে আমরা কি করব, খুব গুরুত্বপূর্ণ এই কাজটা মনে রাখতে হবে। এখানে আমরা লক্ষ্য করি মে শব্দটা থাকলে মাইট আমাদেরকে করতে হবে, আর লং লিভ শব্দটা থাকলে মাইট লিভ লং করতে হবে। তাহলে মে শব্দটা আমরা যেখানে দেখব সেখানে মাইট করব, আর লং লিভ থাকলে করতে হবে মাইট লিভ লং। এক কথা শেষ। এই যে লং লিভ সব দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে, লিভটা সামনে আসবে, লংটা পরে আসবে। এখন এটার কারণটা কি? এই কারণটা হচ্ছে আমরা জানি মাইট শব্দটা হচ্ছে মডালজি ভার্ব। আমরা জানি মডালজি ভার্ব যদি থাকে সব সময় ভার্বের পরে যে ভার্বটা আসবে এই ভার্বটা সব সময় প্রেজেন্ট ফর্ম বসবে। এই জন্য এই মাইটের পরে যে ওয়ার্ডটা আসবে এই ওয়ার্ডটা এই যে ওয়ার্ডটা আসবে, এটা যে পার্ট অফ স্পিচটা আসবে এটা সব সময় হবে ভার্ব, যার কারণে এই লিভটা মাইটের পরে আসলো আর লংটা গেল শেষে। আর আমরা জানি লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং লিভটা হচ্ছে ভার্ব, যার কারণে মাইট লিভ লং বসলো। তাহলে মে থাকলে মাইট বসবে আর বাকি অংশমান বসাই দিতে হবে। মনে রাখতে হবে ভিতরে যদি কোনো সাবজেক্ট অবজেক্ট পসেসিভ থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল ফ্লো করি। এক্সাম্পলটা আছে হি সেড, সে বলল, লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। তাহলে আমরা প্রথমে হি বসাবো, যেহেতু এখানে গড বা আল্লাহ শব্দ দুইটা নেই তাহলে আমরা এখানে উইশ বসাবো, ইডি যুক্ত করব, ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসাবো। এই ড্যাট বসা দেওয়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে এখন আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ হোক বা যে কোনো সেন্টেন্সেই হোক, মনে রাখতে হবে পজেসিভ কেসের সাথে, পজেসিভ কেসের সাথে, আমি আবারও বলতেছি, পজেসিভ কেসের সাথে যদি কোনো আরও ওয়ার্ড থেকে যায়, তার সাথে সংযুক্ত আরও ওয়ার্ড থেকে যায়, তাহলে ওই দুইটাই মিলেই বা যে কয়টা থাকবে ততটুকু মিলেই হচ্ছে আমাদের সাবজেক্ট। যেমন আমরা এখানে যদি লক্ষ্য করি, লং লিভ আওয়ার প্যারেন্টস, অনেকে আমরা বলবো যে আওয়ারটা সাবজেক্ট, অনেকে বলবো প্যারেন্টসটা সাবজেক্ট, কিন্তু লক্ষ্য রাখতে হবে আওয়ারটা হচ্ছে পজেসিভ, যার সাথে আছে প্যারেন্টস, এই জন্য আওয়ার প্যারেন্টসটা মিলেই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। তাহলে এখানে আওয়ার প্যারেন্টস হচ্ছে থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসনের কোনো এখানে আমরা পরিবর্তন করব না, বসা দিব। বসা দেওয়ার পরে আমরা লং লিভ শব্দ, যদি লং লিভ শব্দ থেকে যায় তাহলে আমরা করব মাইট লিভ লং, মাইট
লি লং এই পর্যন্ত আমরা বসাই দেব।